প্রিয় শিক্ষার্থী বৃন্দ, কেমন আছো? আজকে তোমাদের সামনে আবার আসলাম। আজকে তোমাদের ক্লাস নেব ইন্ট্রোডাকশন টু বিজনেসের এই কোর্সটার উপর আমি ক্লাস নেব। আজকে আমার চ্যাপ্টার হলো ব্যবসার জোট। ব্যবসায় জোট কি, ব্যবসায়ের জোট কেন করা হয় এবং ব্যবসার জোটের শ্রেণী বিভাগের উপর তোমাদের আজকে আমি ক্লাস নেব। ব্যবসায়ের জোট এই কথাটার ভিতরে বোঝা যায় ব্যবসায়ীরা জোটবদ্ধ হয়ে যখন কাজ করে তখন তাকে ব্যবসায়ের জোট বলে। এটা হলো এক কথা বলতে গেলে এটাই বলতে হবে। তবে এটাকে যদি আরো ব্যাখ্যা দিয়ে বলি তাহলে বলতে হয় বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান তাদের স্বার্থ রক্ষার্থে, তাদের মুনাফা বৃদ্ধির জন্য, বিভিন্ন সুবিধা অর্জন করার জন্য জোটবদ্ধ হয়ে যে সংগঠন গড়ে তোলে সেটা হলো ব্যবসায়ী জোট, বিজনেস কম্বিনেশন। এই ব্যবসায়ীর জোট সারা বিশ্বে বিভিন্ন দেশে দেখা যায় ব্যবসায়ীরা এরকম জোটবদ্ধ হয়। জোটবদ্ধ হয়ে তারা বিভিন্ন সুবিধা অর্জন করে থাকে। তো এই ব্যবসায়ীর জোট তারা যে জোটবদ্ধ হয় তাদের নিজস্ব অস্তিত্ব বজায় রেখে জোটবদ্ধ হয়। নিজস্ব আবার অনেক ক্ষেত্রে তারা নিজস্ব অস্তিত্ব বিলীন করেও দেয়। একটা নতুন প্রতিষ্ঠান গড়ে তোলে, ওই প্রতিষ্ঠানের ভিতর নিজেদের অস্তিত্ব বিলীন করে দেয়, এরকম জোটও দেখা যায়। তো মূলত আমরা দেখি যে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব অস্তিত্ব বজায় রেখে বিভিন্ন সুবিধা অর্জন করার জন্য যে সংগঠন জোটবদ্ধ হয়ে যে সংগঠন গড়ে তোলে তাকে বলা হয় ব্যবসায়ী জোট বা ব্যবসায় জোট। ব্যবসায় জোট করার যে কারণ বা যে সুবিধা তা আমি এখন তোমাদের বলবো। ব্যবসায়ীরা জোটবদ্ধ হয় বিভিন্ন কারণে। এক একটা জোটের এক এক রকম উদ্দেশ্য থাকে, এক এক রকম লক্ষ্য থাকে। যেমন আমি এখানে উল্লেখ করলাম যে জোট গঠনের কারণগুলো কি। জোট গঠন হতে পারে তীব্র প্রতিযোগিতা নিরসন। ব্যবসা প্রতিষ্ঠানগুলো যখন বাজারে পণ্য বা সেবা নিয়ে যায় তখন তাদের ভিতর তীব্র প্রতিযোগিতা হয়। এই প্রতিযোগিতা নিরসন করার জন্য তারা নিজেরা জোটবদ্ধ হয়। এই কারণেও তারা একটা জোটবদ্ধ হওয়ার একটা কারণ। তারপরে কারণ হতে পারে বড় অঙ্কের বিনিয়োগ। ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠান বড় ব্যবসা প্রতিষ্ঠানের সাথে প্রতিযোগিতায় যখন টিকে থাকতে পারে না তখন তারা বড় অঙ্কের বিনিয়োগ করার জন্য ছোট ছোট প্রতিষ্ঠানগুলো একত্রিত হয়ে জোটবদ্ধ হয়ে বড় অঙ্কের বিনিয়োগ করে থাকে। এ কারণেও হতে পারে বৃহদায়তন উৎপাদনের সুবিধা। বড় অঙ্কের বিনিয়োগের মাধ্যমে বৃহদায়তন উৎপাদনের সুবিধা জোটবদ্ধ হয়ে অর্জন করা সম্ভব। সাংগঠনিক সুবিধা। এখন ছোট ছোট প্রতিষ্ঠান যে সাংগঠনিক সুবিধা থেকে বঞ্চিত হয় বড় অঙ্কের বিনিয়োগের মাধ্যমে যখন বৃহদায়তন উৎপাদনে যায় তার ভিতর কিছু সাংগঠনিক সুবিধা সে নিতে পারে। ব্যয় হ্রাস। উৎপাদন ব্যয় হ্রাস করার জন্য ব্যবসা প্রতিষ্ঠানগুলো শিল্প প্রতিষ্ঠান বা সেবাধর্মী প্রতিষ্ঠান জোটবদ্ধ হতে পারে। পরে হলো অধিক মুনাফা অর্জন। সাধারণত ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠান তাদের ভিতর কম্পিটিশনটা কমিয়ে কম্পিটিশনের জন্য যে খরচটা ওইটা বাদ দেওয়ার জন্য তারা জোটবদ্ধ হয়। মূলত এই কম্পিটিশনের ভিতর তাদের যে খরচগুলো বেশি হয়, তাদের বিজ্ঞাপন খরচ হয়, তাদের মার্কেটিং প্রমোশনের খরচ হয়। এখন যদি কম্পিটিশন কমে যায় এই খরচগুলি তাদের হবে না বা এই খরচগুলি তাদের কম হবে। সেই খরচগুলি কম হলে তাদের মুনাফার পরিমাণটা অটোমেটিক্যালি বেড়ে যাবে। তো এই জন্য তারা জোটবদ্ধ হতে পারে। আবার অনেক সময় একটা অঞ্চলের সকল একই রকম প্রতিষ্ঠান বা সমজাতীয় পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো জোটবদ্ধ হয়ে তারা একচেটিয়া বাজারটা নিজেদের নিয়ন্ত্রণে নিতে চায়। সেটা হয় একচেটিয়া ব্যবসায় সুবিধা অর্জনের জন্য তারা জোটবদ্ধ হয়। উৎপাদন নিয়ন্ত্রণের জন্য
বাজারে যাতে পণ্যের আধিক্য না থাকে, সরবরাহ যাতে বেশি না হয়, সেজন্য উৎপাদনটা তারা নিয়ন্ত্রণ করতে পারে জোটবদ্ধ হয়ে। যে পরিমাণ পণ্য বাজারে সরবরাহ করলে ক্রেতার চাহিদাটা পূরণ করা যাবে, সেই পরিমাণ পণ্যই জোটের মাধ্যমে তারা উৎপাদন করবে। তো এই সুবিধাটা জোটের মাধ্যমে অর্জন করা সম্ভব, একাকী এই সুবিধাটা অর্জন করা সম্ভব না। তদ্রূপ দক্ষতা উন্নয়ন করা যায় বৃহদায়তন উৎপাদনে যদি যায়, তারা বড় বিনিয়োগ যায়, বৃহদায়তন উৎপাদনের সুবিধা যখন তারা পায় তখন তাদের দক্ষতা উন্নয়ন করতে পারে, তাদের ব্যবসা প্রতিষ্ঠানের প্রযুক্তিগত উন্নয়ন ঘটতে পারে। একা যেটা সম্ভব না, ছোট্ট একটা প্রতিষ্ঠানের পক্ষে যা সম্ভব না, জোটবদ্ধ হয়ে সেটা সম্ভব। সরবরাহ এবং মূল্য স্থিরতা, সরবরাহ এবং মূল্যে একটা স্থিতিশীলতা তারা নিয়ে আসতে পারে এবং ধারাবাহিক উৎপাদন করতে পারে। যে সময় যতদূর উৎপাদন দরকার সেই পরিমাণ তারা উৎপাদন করতে পারে। সরকারের শুল্ক নীতিতে তারা একটা ভূমিকা রাখতে পারে, একবদ্ধ হলে, জোটবদ্ধ হলে তারা একটা ভূমিকা রাখতে পারে। আন্তর্জাতিক বাজারে তারা বেশি পণ্য উৎপাদন করে, তারা বৃহদায়তন পণ্য উৎপাদনের সুবিধা নিয়ে তারা আন্তর্জাতিক বাজারেও প্রবেশ করতে পারে। এগুলো হলো জোট করার সুবিধা বা জোট গড়ার কারণ। এক একজন এক এক উদ্দেশ্য বা এক এক প্রতিষ্ঠান এক এক উদ্দেশ্য নিয়ে জোট গঠন করে থাকে। তাহলে এইটা হলো ব্যবসা প্রতিষ্ঠান। মূলত ব্যবসা প্রতিষ্ঠান বলা যায় নিজেদের স্বার্থে, নিজেদের সুবিধার জন্য তাদের অস্তিত্ব টিকিয়ে রাখে অথবা অস্তিত্ব বিলীন করে তারা জোটবদ্ধ হয়। এটা হলো ব্যবসায়িক জোট। তো ব্যবসায়িক জোট আমরা এখন পড়লাম, পরবর্তীতে আমরা বলবো যে ব্যবসায়িক জোটগুলি কত রকমের হতে পারে। বিভিন্ন রকমের ব্যবসায়িক জোট আমরা দেখতে পাই ব্যবসা জগতে। বিভিন্ন রকমের ব্যবসায়িক জোট ব্যবসা জগতে দেখা যায়। ব্যবসায়িক জোটের শ্রেণী বিভাগটা আমি এখন মূলত আলোচনা করব। কত রকমের ব্যবসায়িক জোট আমরা দেখতে পাই, এদের প্রকৃতি অনুযায়ী বিভিন্ন রকমের ব্যবসায়িক জোট আমরা দেখতে পাবো। এখন এইটা নিয়ে এখন আলোচনা করব। ব্যবসায়িক জোট মূলত প্রথমে আমরা ভাগ করব দুই রকমের, প্রকৃতিগত আর গঠনতন্ত্র সংক্রান্ত। প্রকৃতিগতভাবে ভাগ করা যায় 6 রকমের: সমান্তরাল জোট, উলম্ব জোট, বৃত্তাকার জোট, পার্শ্বিক জোট, কৌণিক জোট বা কৌণিক জোট, আঞ্চলিক জোট। সমান্তরাল জোট কি? একই পণ্য উৎপাদন করে, একই রকম পণ্য উৎপাদন করে এইরকম শিল্প প্রতিষ্ঠানগুলো যখন জোটবদ্ধ হয় তখন তাকে বলা হয় সমান্তরাল জোট। যেমন বাংলাদেশের পাট কলগুলো মিলে একত্রিত হয়ে একটা জোট গঠন করলো, সেটাকে বলা হয় সমান্তরাল জোট। নেক্সট হলো উলম্ব জোট। একটি পণ্য উৎপাদন করতে যে বিভিন্ন পর্যায়ে শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে তাকে বলা হয় উলম্ব। সেই প্রতিষ্ঠানগুলো মিলে যে জোট গঠন করা হয় তাকে বলা হয় উলম্ব জোট। যেমন একটা শার্ট তৈরি করতে গেলে প্রথম যে জিনিসটা, তুলা থেকে সুতা তৈরি করতে হবে। তাহলে সুতা তৈরির শিল্প প্রতিষ্ঠান, সুতা থেকে কাপড় তৈরি হবে, তাহলে কাপড় তৈরির শিল্প প্রতিষ্ঠান, কাপড় থেকে পোশাক তৈরি হবে, পোশাক তৈরির শিল্প প্রতিষ্ঠান। এই 3 ধরনের শিল্প প্রতিষ্ঠান একটি পণ্য তৈরি করতে গেলে কাজ করে। এই 3 প্রতিষ্ঠান যখন একত্রিত হয়ে জোট গঠন করবে তখন তাকে বলা হয় উলম্ব জোট। একটি পণ্য উৎপাদন করতে গেলে বিভিন্ন পর্যায়ে যে শিল্প প্রতিষ্ঠানগুলো থাকে সেগুলো মিলে যে জোট গঠন করে তাকে বলা হয় উলম্ব জোট। নেক্সট হলো বৃত্তাকার জোট। একই পণ্য উৎপাদন করে না, তারপরে তারা জোট গঠন করে, তাদেরকে বলা হয় বৃত্তাকার জোট। যেমন ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান জোট করলো হলো পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠানের সাথে। এই জোটটা একটা সুবিধার জন্য এই জোটটা করা হয়। যেমন পণ্য শিপমেন্ট করবে, পণ্য শিপমেন্টের সুবিধার জন্য তারা যখন জোট করবে তখন তাকে বলা হয় বৃত্তাকার জোট। বৃত্তাকার জোট পরে হলো পার্শ্বিক জোট। বৃত্তাকার জোটের পরে আমরা আসলাম হলো পার্শ্বিক জোট। পার্শ্বিক জোট কি? পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান বা সেবা উৎপাদনকারী প্রতিষ্ঠান
তার ক্রেতা বা গ্রাহককে স্যাটিসফাই করার জন্য, গ্রাহককে টার্গেট করে অন্য যে প্রতিষ্ঠানগুলো এর সাথে কাজ করে তাদের নিয়ে যে জোট গঠন করা হয় তাকে বলা হয় পার্শ্বিক জোট। যেমন কক্সবাজারে হোটেল ব্যবসা, হোটেল ব্যবসায়ী ট্যুরিস্টদের টার্গেট করে হোটেল ব্যবসাটা গড়ে ওঠে, আবার ট্যুরিস্টদের টার্গেট করে ওখানে পরিবহন ব্যবসা গড়ে ওঠে, আবার হোটেলের উপর টার্গেট করে ওখানে অ্যামিউজমেন্ট পার্ক গড়ে ওঠে। এই তিন ব্যবসা প্রতিষ্ঠান যখন একত্রিত হয় তখন তাকে বলা হয় পার্শ্বিক জোট। এই ট্যুরিস্ট হোটেলে থাকবে, এই ট্যুরিস্ট অ্যামিউজমেন্ট পার্কে যাবে, এই ট্যুরিস্ট পরিবহন ব্যবহার করবে। এখন এই তিন শিল্প ব্যবসা প্রতিষ্ঠান যখন জোটবদ্ধ হয় তখন তাকে বলা হয় পার্শ্বিক জোট। নেক্সট হলো কর্ণিক জোট বা কৌণিক জোট। সহায়ক শিল্প প্রতিষ্ঠানের সাথে মূল প্রতিষ্ঠান যখন জোট করে তখন তাকে বলা হয় কৌণিক জোট। সহায়ক শিল্প প্রতিষ্ঠান মানে যেমন একটা শিল্প প্রতিষ্ঠান সে বস্ত্র তৈরি করে, কাপড় তৈরি করে, টেক্সটাইল মিল। এই টেক্সটাইল মিল সে জোট করলো যে এই মিলের খুচরা যন্ত্রাংশ যে সরবরাহ করে তৈরি করে তার সাথে। সে জোট করলো ব্যাংকের সাথে, ব্যাংক খুচরা যন্ত্রাংশ তৈরি প্রতিষ্ঠান এবং সে মিলে টেক্সটাইল মিল মিলে যে জোটটা তৈরি করলে সেটাকে বলা হয় কৌণিক জোট। নেক্সট হলো আঞ্চলিক জোট। একটা অঞ্চলের একই রকম পণ্য বিক্রয় বা উৎপাদনের প্রতিষ্ঠান যখন জোটবদ্ধ হয় বা একটা বিভিন্ন দেশে একই রকম পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান যখন জোটবদ্ধ হয় তাকে বলা হয় আঞ্চলিক জোট। এখন তাহলে দেখা যায় সমান্তরাল জোট, উলম্ব জোট, বৃত্তাকার জোট, পার্শ্বিক জোট, কৌণিক জোট বা কৌণিক জোট, আঞ্চলিক জোট। এটা হলো প্রকৃতিগতভাবে। নেক্সট হলো গঠনতন্ত্র সংক্রান্ত জোট। গঠনতন্ত্র সংক্রান্ত জোট হলো সাধারণ ভিত্তিক জোট, সংঘ ভিত্তিক জোট, একত্রীকরণ ভিত্তিক জোট, অনানুষ্ঠানিক চুক্তি। সাধারণ ভিত্তিক জোটের ভাগ ব্যবসায়িক সমিতি, বণিক সমিতি। এটা আগে বলি। অনানুষ্ঠানিক চুক্তি হলো বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান তাদের একটা কমন স্বার্থ, সাধারণ স্বার্থ সামনে রেখে তারা যখন একটা চুক্তিতে উপনীত হয় তখন তাকে বলা হয় অনানুষ্ঠানিক চুক্তি, একটা কমন স্বার্থ। এরকম হতে পারে যে শ্রমিক ধর্মঘট তারা কিভাবে নিরসন করবে একত্রিত হয়ে এই সংক্রান্ত তারা একটা চুক্তি করলো বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান একটা অঞ্চলে, তখন তাকে বলা হয়, ওই জোটটাকে বলা হয় অনানুষ্ঠানিক চুক্তি। নেক্সট হলো ব্যবসায় সমিতি। ব্যবসায় সমিতি হলো একটা অঞ্চলের বিভিন্ন একই রকমের ব্যবসা যারা করে তখন তারা যখন সমিতি গঠন করে তখন তাকে বলা হয় ব্যবসায় সমিতি। যেমন ধরেন বলা যায় যে মৎস্য ব্যবসা সমিতি, যেমন বলা যায় বিভিন্ন ইস্যুতে যেমন থাকে, যেমন আর ব্যবসা ওষুধ ব্যবসায় সমিতি। এরা বিভিন্ন ব্যবসা একই রকম ব্যবসা যারা করে তারা যখন একত্রিত হয়ে একটা সমিতি গঠন করে তখন তাকে বলা হয় ব্যবসায় সমিতি। নেক্সট হলো বণিক সমিতি। বণিক সমিতি হলো এটা অঞ্চল ভিত্তিক হতে পারে বা একটা দেশ ভিত্তিক হতে পারে। একটা দেশের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের স্বার্থ সংরক্ষণের জন্য জোটবদ্ধ হয় তখন তাকে বলা হয় বণিক সমিতি। একটা দেশের সব ব্যবসা প্রতিষ্ঠান তারা একত্রিত হলো একটা সিস্টেমের ভিতর দিয়ে তাকে বলা হয় বণিক সমিতি। এই বণিক সমিতির কাজ হলো মূলত তাদের ব্যবসা করতে যে তারা যে সামনে যে সমস্যাগুলো হয় সমস্যাগুলো তারা কিভাবে ওভারকাম করবে, কমন সমস্যাগুলো সেই সংক্রান্ত তারা কাজ করবে। তারা বাজার গবেষণা করে, তারা তথ্য সংগ্রহ করে, তারা সরকারের সাথে বিভিন্ন নীতি নির্ধারণ, বাণিজ্য সংক্রান্ত নীতি নির্ধারণে ব্যাপারে তারা কথা বলে। এটা হলো বণিক সমিতি। তাহলে সাধারণ ভিত্তিক সমিতি হলো অনানুষ্ঠানিক সমিতি, ব্যবসায় সমিতি, বণিক সমিতি।
এটা হলো এটা। পরেরটা হলো সংঘভিত্তিক সমিতি। সংঘভিত্তিক সমিতি দুই রকম, উৎপাদক সংঘ আর বিক্রেতা সংঘ। উৎপাদক সংঘকে বলা হয় পোল আর বিক্রেতা সংঘকে বলা হয় কার্টেল। পোল আর কার্টেল এই কথাটা ইংলিশ টার্মে সাধারণত ব্যবহার হয়। আমি এখানে তাহলে পোল বলতে কি বোঝায়? উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো তাদের উৎপাদন খরচ কমানোর জন্য, উৎপাদন নিয়ন্ত্রণ করার জন্য, উৎপাদন সংক্রান্ত সুবিধা লাভ করার জন্য একত্রিত হয়ে যে সমিতি গঠন করে তাকে বলা হয় উৎপাদক সংঘ বা পোল। আর বিক্রেতা সংঘ হলো যারা বিক্রি করতে যে বিভিন্ন সুবিধা গুলো অর্জন করার জন্য বা বিক্রি করার খরচ কমানোর জন্য, বিক্রি করার ক্ষেত্রে প্রতিযোগিতা কমানোর জন্য বিক্রেতারা যখন একত্রিত হয়ে সমিতি গঠন করে তখন তাকে বলা হয় বিক্রেতা সংঘ। এটাকে বলা হয় কার্টেল। মূলত তারা বিক্রি করতে যে সুবিধাগুলো পেতে চায় ওই সুবিধাগুলি পাওয়ার জন্য জোটবদ্ধ হয়, এটা হলো বিক্রেতা সংঘ। আর উৎপাদক হলো উৎপাদন সংক্রান্ত সুবিধাগুলো পাওয়ার জন্য যখন তারা জোটবদ্ধ হয় তাকে বলা হয় পোল। এই গেল পোল আর কার্টেল। এটা হলো সংঘভিত্তিক সংঘভিত্তিক ব্যবসায়িক জোটের শ্রেণী বিভাগ। এই দুটা খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। পরেরটা হলো একত্রিতকরণ ভিত্তিক শ্রেণী বিভাগ। একত্রীকরণ ভিত্তিক শ্রেণী বিভাগ দুই রকম, আংশিক একত্রীকরণ আর হলো পূর্ণ একত্রীকরণ। আংশিক একত্রীকরণ এখন পড়াবো। আংশিক একত্রীকরণ হলো ট্রাস্ট, হোল্ডিং কোম্পানি, স্বার্থ গোষ্ঠী। ট্রাস্ট, হোল্ডিং কোম্পানি, কমিউনিটি বাই ইন্টারেস্ট। আর পূর্ণ একত্রীকরণ হলো একত্রীকরণ আর অন্তর্ভুক্তিকরণ, অ্যামালগামেশন, মার্জার। এই ইংলিশ টার্মগুলি বেশি ইউজ হয়। ট্রাস্ট, হোল্ডিং কোম্পানি, কমিউনিটি বাই ইন্টারেস্ট, অ্যামালগামেশন, মার্জার, এই টার্মগুলো ইউজ হয়। এইটা এত আসে না, কিন্তু ট্রাস্ট, হোল্ডিং কোম্পানি, অ্যামালগামেশন, মার্জার এগুলো খুব ইম্পর্টেন্ট। তাহলে বলি আমি, আংশিক একত্রীকরণ তিন রকম: ট্রাস্ট, হোল্ডিং কোম্পানি, সমস্বার্থ গোষ্ঠী। ট্রাস্ট কি? খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে শোনো। ট্রাস্ট হলো এক বা একাধিক কোম্পানির শেয়ার হোল্ডাররা তাদের সব শেয়ার বা অধিকাংশ শেয়ার একটা নির্দিষ্ট সংগঠনের হাতে যখন তুলে দেয় বা একটা নির্দিষ্ট প্রতিষ্ঠানের হাতে যখন তুলে দেওয়ার মাধ্যমে ওই প্রতিষ্ঠানের কাছে তার কোম্পানির নিয়ন্ত্রণের দায় দায়িত্ব তুলে দেয়, সেই কোম্পানিকে বলা হয় ট্রাস্ট। যে শেয়ার হোল্ডারদের শেয়ারগুলো নেওয়ার পর ওই কোম্পানির নিয়ন্ত্রণের ক্ষমতা লাভ করলো তাকে বলা হয়, সেই কোম্পানিকে বলা হয় ট্রাস্ট। এখন একজন শেয়ার হোল্ডার, এ কোম্পানির একজন শেয়ার হোল্ডার, বি কোম্পানির একজন শেয়ার হোল্ডার, এ বি কোম্পানির দুই কোম্পানির শেয়ার হোল্ডার, তাদের শেয়ারগুলো আরেকটা জেড কোম্পানির কাছে বা জেড একটা প্রতিষ্ঠান তার কাছে হস্তান্তর করলো। জেড কোম্পানি এই শেয়ারগুলি নিয়ে ওই কোম্পানিতে শেয়ার হোল্ডারের পক্ষে এ বি কোম্পানিতে তারা কাজ করবে এবং তার যদি শেয়ার বেশি থাকে এই কোম্পানির উপর সে ক্ষমতা, এই কোম্পানিতে তার শেয়ারের মাধ্যমে ক্ষমতা ভোগ করবে। এই ক্ষেত্রে জেড ট্রাস্ট কোম্পানি যে শেয়ারগুলো নিল, সেই ট্রাস্ট শেয়ার হোল্ডারদের শেয়ার সার্টিফিকেট দেবে, কিন্তু সে কোম্পানির মালিকানা পাবে না, এ বি কোম্পানির মালিকানা সে পাবে না। একে বলা হয় ট্রাস্ট। ট্রাস্টের কাজ হলো শেয়ার নেয়া, শেয়ার নেওয়ার পর শেয়ার হোল্ডারদের সার্টিফিকেট দেওয়া এবং শেয়ার হোল্ডারদের পক্ষে কোম্পানিতে তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা এবং শেয়ার হোল্ডারদের সময় সময় শেয়ার হোল্ডারদের তাদের মুনাফাটা, প্রফিটটা তাদের ভিতর বন্টন করা। এটা হলো ট্রাস্টের কাজ। এই প্রতিষ্ঠানটাকে বলা হয় ট্রাস্ট। নেক্সট হলো হোল্ডিং কোম্পানি। একটা বড় কোম্পানি অন্য এক বা একাধিক কোম্পানির অধিকাংশ শেয়ার বা সম্পূর্ণ শেয়ার ক্রয় করার মাধ্যমে ওই কোম্পানির উপর যখন নিয়ন্ত্রণ
আরোপ করে বা ওই কোম্পানি পরিচালনার ভার যখন নিজে গ্রহণ করে, তখন বড় কোম্পানিটা, প্রথম কোম্পানিটা হলো হোল্ডিং কোম্পানি, যে কিনে নেয় শেয়ারগুলি, অধিকাংশ শেয়ারগুলি বা সম্পূর্ণ শেয়ারগুলো, সেটাকে বলা হয় হোল্ডিং কোম্পানি। আর যে কোম্পানি শেয়ার কিনলো সেটা হলো সাবসিডিয়ারি কোম্পানি। তবে সাবসিডিয়ারি কোম্পানি তার নিজস্ব অস্তিত্ব নিয়ে থাকে, কিন্তু এই সাবসিডিয়ারি কোম্পানির উপর পূর্ণ নিয়ন্ত্রণ বা পূর্ণ ক্ষমতা নিয়ে নেয় হোল্ডিং কোম্পানিগুলো। সাবসিডিয়ারি কোম্পানির সম্পূর্ণ ক্ষমতা চলে যায় হোল্ডিং কোম্পানির হাতে। তারপর হলো সমস্বার্থ গোষ্ঠী, কমিউনিটি বাই ইন্টারেস্ট। কমিউনিটি বাই ইন্টারেস্ট হলো অনেকগুলো কোম্পানি বা একাধিক কোম্পানি তাদের নির্দিষ্ট তাদের সুবিধা, একটা নির্দিষ্ট সুবিধা পাওয়ার জন্য তারা যখন একত্রিত হয়, একটা কমন ইন্টারেস্টে যখন একত্রিত হয়, তখন বলা হয় কমিউনিটি বাই ইন্টারেস্ট। যেমন মজুরি সংক্রান্ত বেলায়, শ্রমিকের মজুরি সংক্রান্ত বেলায় তারা একত্রিত হলো, তারা কমিউনিটি বাই ইন্টারেস্ট। শ্রমিকের বাসস্থান বা কর্মচারীদের বাসস্থান বেলায় তারা একত্রিত হলো, কমিউনিটি বাই ইন্টারেস্ট। তারা কাঁচামাল ক্রয়ের বেলায় তারা একত্রিত হলো, কমিউনিটি বাই ইন্টারেস্ট। এটা হলো আংশিক একত্রিতকরণের প্রকারভেদ, ট্রাস্ট, হোল্ডিং কোম্পানি আর সমস্বার্থ গোষ্ঠী। নেক্সট হলো পূর্ণ একত্রিতকরণ। এটার ভিতর 1 নম্বর আসবে একত্রীকরণ, 2 নম্বর হলো অন্তর্ভুক্তিকরণ। অ্যামালগামেশন। অ্যামালগামেশন হলো 4-5টা কোম্পানি, ABCD কোম্পানি, এই কয়টা কোম্পানি যখন নিজেদের অস্তিত্ব বিলীন করে আরেকটা নতুন কোম্পানিতে আরেকটা নতুন প্রতিষ্ঠান গড়ে তোলে, সেটা হলো অ্যামালগামেশন। ABCD কোম্পানি তারা একত্রিত হয়ে নতুন আরেকটা কোম্পানি গঠন করলো, সেটা হলো জেড কোম্পানি। তাহলে জেড কোম্পানি অ্যামালগামেট হয়ে তারা একটা নতুন কোম্পানিতে আসলো, এটাকে বলবো আমরা অ্যামালগামেশন। তাদের নিজস্ব অস্তিত্ব সম্পূর্ণ বিলীন হয়ে যাবে, নতুন একটা কোম্পানি গঠিত হবে। তাহলে একটা নতুন কোম্পানির ভিতরে পুরাতন কোম্পানি তাদের অস্তিত্ব বিলীন করে যখন জোট হিসাবে নতুন কোম্পানি গঠন করে, তখন তাকে বলা হয় অ্যামালগামেশন, একত্রীকরণ। পুরাতন কোম্পানির গুলো বা ছোট ছোট কোম্পানির গুলো কোনো অস্তিত্ব এখানে থাকে না। পরেরটা হলো অন্তর্ভুক্তিকরণ, মার্জার। মার্জার হলো একটা কোম্পানি, একটা বড় কোম্পানি যখন এক বা একাধিক ছোট কোম্পানিকে কিনে নেয়, তখন সম্পূর্ণ ছোট কোম্পানি গুলো তার সম্পূর্ণ অস্তিত্ব বিলীন হয়ে যায় নতুন কোম্পানির ভিতর। নতুন কোম্পানি তার নিজস্ব কোনো অস্তিত্ব থাকে না। পুরাতন কোম্পানির ভিতরে এটা বড় কোম্পানির ভিতর যে কিনলো কোম্পানি, তার ভিতরে এটা বিলীন হয়ে যায়, সেটাকে বলা হয় মার্জার। যে পুরাতন কোম্পানির যে কোম্পানিটা বিক্রি হলো, ওই কোম্পানির আর কোনো অস্তিত্ব রইল না। যেমন একটা বড় বিস্কিট কোম্পানি আরো 3টা বিস্কিট কোম্পানি কিনে নিল, এখন এই 3টা বিস্কিট কোম্পানি নিজস্ব কোনো আর অস্তিত্ব থাকবে না, বড় বিস্কিট কোম্পানির ভিতরে এটা বিলীন হয়ে যাবে, বড় বিস্কিট কোম্পানির নামে এটা পরিচিত হবে, এটাকে বলা হয় অন্তর্ভুক্তিকরণ। আর একত্রিতকরণে অ্যামালগামেশন হলো যে 4-5টা মিলে, 4-5টা শিল্প প্রতিষ্ঠান মিলে যখন আরেকটা প্রতিষ্ঠান তৈরি হবে, একত্রিত হয়ে আরেকটা প্রতিষ্ঠান তৈরি হবে, সেটাকে বলা অ্যামালগামেশন বা একত্রীকরণ। তাহলে বোঝা গেছে যে ব্যবসায়িক জোট মূলত 2 ভাগে ভাগ করা যায়, প্রকৃতিগতভাবে, গঠনতন্ত্রভাবে। প্রকৃতিগতভাবে হলো 6 রকম: সমান্তরাল জোট, ব্যবসায়িক জোট, উলম্ব ব্যবসায়িক জোট, বৃত্তাকার ব্যবসায়িক জোট, পার্শ্বিক ব্যবসায়িক জোট, কৌণিক ব্যবসায়িক জোট, আঞ্চলিক ব্যবসায়িক জোট। আর গঠনতন্ত্র সংক্রান্ত ভাবে ভাগ করলে আমরা ব্যবসায়িক জোটকে সাধারণত 3 ভাগে ভাগ করতে পারি: সাধারণ ভিত্তিক, সংঘ ভিত্তিক, একত্রীকরণ ভিত্তিক। সাধারণ ভিত্তিক হলো অনানুষ্ঠানিক চুক্তি, ব্যবসায়িক সমিতি, বণিক সমিতি। সংঘ ভিত্তিক ভাগ হলো উৎপাদক সংঘ এবং বিক্রেতা সংঘ, পোল, কার্টেল। আর একত্রীকরণ ভিত্তিক ভাগ করলে আংশিক একত্রীকরণ, পূর্ণ একত্রীকরণ। আংশিক একত্রীকরণ 3 রকম: ট্রাস্ট, হোল্ডিং কোম্পানি, সমস্বার্থ গোষ্ঠী। পূর্ণ একত্রীকরণ হলো 2 রকম: একত্রীকরণ, অন্তর্ভুক্তকরণ বা অন্তর্ভুক্তিকরণ, অ্যামালগামেশন, মার্জার। তো এই যে প্রকার ভেদের ভিতর ইম্পর্টেন্ট হলো এই বণিক সমিতি।